আজ আমরা এই ভিডিওতে যেটি দেখাবো সেটি হলো রিটায়ারমেন্ট অফ পার্টনারের ক্ষেত্রে কিভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, কিভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কিভাবে ব্যালেন্স শিট করতে হয় সেটি। তো দেখো, আমরা আগেই বলেছি আলোচনার সময় যে অ্যাডমিশন আর রিটায়ারমেন্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যদি বলতে হয় তাহলে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স বলতে কোথায় আছে না, থার্ড স্টেজে গিয়ে। কারণ আমরা জানি যে অ্যাডমিশন বলো বা রিটায়ারমেন্ট বলো, এই টোটাল অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের তিনটি ধাপ থাকে। যার প্রথম ধাপকে বলা হয় রিভ্যালুয়েশন পার্ট, দ্বিতীয় ধাপকে বলা হয় ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা লস, আর লাস্ট পার্ট হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হয় কন্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যান্ড প্রিমিয়াম ফর গুডউইল। আর রিটায়ারমেন্টের ক্ষেত্রে কন্ট্রিবিউশন অফ ক্যাপিটাল নয়, দেখা যাবে কি যে পার্টনার রিটায়ার করছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা সে নিয়ে যাবে, সে আনবে না, সে নিয়ে চলে যাবে। আর কি নিয়ে যাবে না, তার ভাগের যে গুডউইল ছিল সেটাও সে নিয়ে চলে যাবে। তো তার জন্য অ্যাডমিশনের সঙ্গে রিটায়ারমেন্টের এখানেই তফাৎ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিভাবে কষবো সেটা দেখব। তার আগে বলি যে অঙ্কটি করব তার মধ্যে তিনটি স্পেশাল জায়গা আছে। কি কি সেটা না, বেশিরভাগ অঙ্কে তোমরা দেখতে পাবে যে অঙ্কের শুরুতেই বলে দেয় যে পার্টনাররা 2:1 অর 5 এই রেশিওতে প্রফিট লসটাকে শেয়ার করতো। যদি কিছু না বলে আমরা কি ধরে নিই যে পার্টনাররা ইকুয়াল রেশিওতে টাকাটাকে শেয়ার করতো, প্রফিট লসটাকে শেয়ার করতো। কিন্তু এই অঙ্কটায় শুরুতে একটা ছোট্ট জায়গায় বলা আছে যে পার্টনাররা ক্যাপিটাল রেশিওতে প্রফিট লসটাকে শেয়ার করতো। তাহলে ক্যাপিটাল রেশিওটাই হচ্ছে ওদের অঙ্কের ওল্ড রেশিও। তো সেটা বের করতে শিখবো। 2 নম্বর পয়েন্ট, মানে এই অঙ্কটার ক্ষেত্রে ফিচার বলতে পারো যে বেশিরভাগ অঙ্কেই আমরা দেখি কি যে প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েট করতে বলা হয়, মানে প্রভিশন তৈরি করতে বলা হয়। তো সেই ক্ষেত্রে জার্নাল এন্ট্রি আমরা করি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট, মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখি টু প্রভিশন ফর ব্যাড ডেট। কিন্তু এই অঙ্কটায় বলা রয়েছে যে ডেটরস আর অল গুড, তার মানে ডেটররা সবাই ভালো। তো এই ভালো বলার অর্থ কি? ভালো বলার অর্থ হলো যদি কোনো কারণে প্রভিশন করা হয়েও থাকে বর্তমানে সেই প্রভিশনের আর কোনো প্রয়োজন নেই। কারণ আমরা প্রভিশন করি কেন? ডেটররা সন্দেহজনক বা ডাউটফুল থাকে বলে তাদের সেই ডেটরের এগেনস্টে আমরা প্রভিশন করি। তা আমরা যখন জেনেই যাচ্ছি যে ডেটররা হচ্ছে ভালো, তাহলে সেই প্রভিশন রাখার কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমাদের প্রভিশনটাকে মুছে ফেলতে হবে। তার জন্য জার্নাল এন্ট্রি তাহলে কি হবে? জাস্ট রিভার্স, মানে প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যখন করব তার ক্রেডিট দিকে লিখবো বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট। এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, তোমরা দেখবে যে অঙ্কটিতে নিউ রেশিও আলাদা করে বলে দেওয়া আছে। এখন নিউ রেশিও বলে দিল কেন? কারণ আমরা জানি যে ইন কেস অফ রিটায়ারমেন্ট অফ পার্টনার, যে পার্টনার চলে যাচ্ছে সেই পার্টনারের শেয়ার অফ গুডউইলটা বের করে নিতে হয়। তারপর তার শেয়ার অফ গুডউইল দিয়ে তাকে ক্রেডিট করা হয় জার্নাল এন্ট্রি করার সময়। আর বাকি দুজনকে যারা এক্সিস্ট করছে তাদেরকে ডেবিট করা হয়। এখন দুজনকে যখন ডেবিট করব, কি রেশিওতে ডেবিট করবো? তার শেয়ারের টাকাটা ওদের দুজনের মধ্যে কি রেশিওতে ডেবিট করা হবে? ইন দেয়ার গেইনিং রেশিও। সেই গেইনিং রেশিও বের করার জন্য আমাকে কি করতে হবে? নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিয়ে আমাকে গেইনিং রেশিও বের করতে হবে। তো অঙ্কটা করে আমরা বুঝবো। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো তোমরা দেখবে যে পার্টনার চলে যাচ্ছে তার হয়তো দরকার 2 লাখ টাকা, কিন্তু আমার ফান্ডে বা ক্যাশের ব্যাংক রয়েছে মাত্র 20,000, তাহলে আমি দিতে পারবো না। সেই ক্ষেত্রে রিটায়ারিং পার্টনারের যে ডিউ টাকা হয় সেটা আমরা তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। ক্লিয়ার? তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে অঙ্কটি তৈরি করা হয়েছে। কিভাবে সলিউশন করছি তোমরা দেখো। ক্লিয়ার? শুধু মাথায় রাখবে একটাই ব্যাপার, রিটায়ারমেন্টের অঙ্ক কিন্তু কঠিন নয়। যে অ্যাডমিশন পারবে সে রিটায়ারমেন্টও পারবে। কারণ অ্যাডমিশন বা রিটায়ারমেন্টের প্রথম দুটো ধাপ পুরো এক, আর রিটায়ারমেন্টের ক্ষেত্রে শুধু শেষ পার্টে গিয়ে একটু অন্যরকম, কি গুডউইল ট্রিটমেন্ট একটু অন্যরকম, যেটা আমরা শিখে যাব। আর টাকাটা তাকে না দিতে পারলে কিভাবে তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় সেটাও আমরা শিখবো। অঙ্কটি করছি, তোমরা দেখো। আচ্ছা, আমরা অঙ্কটিতে চলে এসেছি। এই অঙ্কের বিশেষত্ব যেটা আমরা আগে আলোচনা করার সময় বলেছি যে এই অঙ্কে আলাদা করে আমরা রেশিওর যে ফরম্যাট নর্মালি দেখি
যে 2:3:1, 4:5:3 সেভাবে ওল্ড পার্টনারদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটা দেয়া নেই। সেই জায়গায় দেয়া রয়েছে শুরুতেই দেখো, এম এন্ড অ্যান্ড ও আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটাল। তার মানে ওদের ওল্ড রেশিও হলো তাদের ক্যাপিটাল রেশিও, এটা একটা ফিচার। নেক্সট দেখো নিচের দিকে অ্যাডজাস্টমেন্টে চলে যাও, বলা হয়েছে অল ডেটার্স আর কনসিডার্ড গুড, অর্থাৎ সমস্ত ডেটাররা ভালো। এখন প্রশ্ন হলো এই কথাটা কেন বলল? আমরা জানি যে ডেটরের এগেনস্টে প্রভিশন করা হয় কেন, যেহেতু তাদের মধ্যে কেউ কেউ থাকে যারা নাকি সন্দেহজনক, অর্থাৎ সবাই ঠিক সময়ে পয়সা কড়ি দেয় না, সেই কারণে প্রভিশনটা তৈরি করা হয়েছিল। কিন্তু যখন আমরা জেনে গেলাম যে ডেটররা ভালো, তাহলে যে প্রভিশনটা রয়েছে সেই প্রভিশনের আর কোনো দরকার নেই, অর্থাৎ সেই প্রভিশন ফর ব্যাড ডেটটিকে মুছে ফেলতে হবে। ইউজুয়ালি এটা দেখা যায় না, আমরা দেখি কি যে প্রভিশন ফার্দার ক্রিয়েট করতে হয়, কিন্তু এখন কি করতে হবে না, এক্সিস্টিং যে প্রভিশনটা রয়েছে সেটিকে মুছে ফেলতে হবে। তো তার জন্য জার্নাল এন্ট্রি কী হবে না, নর্মালি করি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট, বাট ইন দিস কেস এখানে হবে প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখব বাই প্রভিশন ফর ব্যাড ডেট 2400। ওকে, গুডউইল ট্রিটমেন্ট আমরা যেভাবে করি সেভাবে করব, জার্নালের সময় দেখিয়েছি। নিউ প্রফিট শেয়ারিং রেশিও দেয়া আছে, অর্থাৎ এই অঙ্কটিতে আমাকে নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিয়ে গেনিং রেশিও বের করতে হবে। আর তারপর রিটায়ারিং পার্টনারের যে অ্যামাউন্টটা ডিউ হয়, হাতে আমার সাফিসিয়েন্ট টাকা নেই, দেখো 32,400 টাকা রয়েছে, তো যেহেতু টাকা নেই দেখা যাবে যে তাকে পেমেন্ট না করে তার লোন অ্যাকাউন্টে তার ডিউ টাকাটা ট্রান্সফার করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার সলিউশনে যাওয়া যাক। যেহেতু আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট করতে দিয়েছে, তাহলে আমরা প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করছি। দেখো অ্যাডজাস্টমেন্টে বলা ছিল ফিক্সড অ্যাসেট 20% বাড়ছে, তাহলে যে আমরা জানি অ্যাসেট বাড়লে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখতে হয় বাই ফিক্সড অ্যাসেট। কতটা বাড়ছে? 20%, সেটা ক্যালকুলেট করে হবে 69,600। ওকে, আচ্ছা, স্টক কমছে 6,000, তাহলে অ্যাসেট বাড়লে যদি বাই হয়, কমলে তাহলে টু স্টক হবে, ঠিক অ্যাডমিশনের মতো। দেখো টু স্টক 6,000 টাকা। আর যেহেতু এক্সিস্টিং যে প্রভিশনটা রয়েছে সেটার আর প্রয়োজন নেই, কারণ ডেটররা সবাই ভালো, সেই কারণে প্রভিশনটাকে মুছে ফেলার জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখা হলো বাই প্রভিশন ফর ব্যাড ডেট 2400। এরপর আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটিকে ব্যালেন্স করলাম, করে ব্যালেন্স হলো 66,000। এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে প্রফিট, সেটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ ক্যাপিটাল রেশিও, যেটা আমরা পরে ক্যালকুলেশন করে দেখাবো 5:4:3 রেশিও হবে, তো সেই রেশিওতে আমরা ভাগ করেছি। ক্লিয়ার? এবার চলে যাওয়া যাক ক্যাপিটাল অ্যাকাউন্টে। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টে এসে প্রথম কাজ কি হয় না, ব্যালেন্স শিটের মধ্যে যে ক্যাপিটালটা থাকে সেটার ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হয় ক্রেডিট সাইডে। তো ডেট দেয়া হয়েছে 1/1/20, অর্থাৎ এই তারিখে পার্টনার রিটায়ার করছে। তো লেখা হয়েছে বাই ব্যালেন্স B/D, যার টাকা তার ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। রিভ্যালুয়েশনে প্রফিট হয়েছিল, অর্থাৎ রিভ্যালুয়েশনে টু ক্যাপিটাল করা হয়েছিল, দ্যাটস ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই রিভ্যালুয়েশন করেছি, যার টাকা তার ঘরে বসানো হয়েছে। অঙ্কটিতে রিজার্ভ ফর্মে একটা আনডিস্ট্রিবিউটেড প্রফিট ছিল, সেটাকেও ভাগ করা হয়েছে 5,000, 4,000, 3,000। দেখো এখনও পর্যন্ত কিন্তু আমরা অ্যাডমিশনের অঙ্কের মতোই করলাম, তাই তো? এইবারে আসল ব্যাপার সেটা কি না, সেটা হলো গুডউইল ট্রিটমেন্ট। তো আমরা কি আলোচনা করেছি না, যে পার্টনার চলে যাচ্ছে সেই পার্টনারের গুডউইলের অংশটাকে প্রথমে বের করে নিতে হয়। তো আমরা জানি যে M:N:O ওদের রেশিও ছিল 5:4:3, নেক্সট পেজে দেখাবো। তাই N যদি চলে যায় ওর পোর্শন হচ্ছে 4/12, আর টোটাল গুডউইল অফ দ্য ফার্ম 72,000। তাহলে প্রথমে আমরা কি করলাম, এনস শেয়ার অফ গুডউইল, দ্যাট ইজ 72,000 ইন্টু 4/12, দ্যাট ইজ 24,000। আচ্ছা, এরপর আমরা জার্নাল এন্ট্রি করছি। দেখো যে চলে যায় তাকে ক্রেডিট করা হবে, সেই জন্য লিখেছি 2N 24,000, আর সেই টাকাটা এক্সিস্টিং পার্টনার যারা অর্থাৎ M আর O এর মধ্যে গেনিং রেশিওতে ভাগ হবে, সেটা আমরা নেক্সট পেজে গেনিং রেশিওটা বের করেছি। এই পেজে তোমাদের দেখতে সুবিধা হবে বলে লিখে রেখেছি গেনিং রেশিও M:O 11:9, অর্থাৎ 24,000 টাকাটাকে 11/20 আর 9/20
এইভাবে ভাগ করা হয়েছে এম আর ও এর মধ্যে। তাহলে জার্নাল এন্ট্রি কী হলো? এম অ্যাকাউন্ট ডেবিট, ও অ্যাকাউন্ট ডেবিট টু এন অ্যাকাউন্ট, এটা জার্নাল এন্ট্রি। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি পোস্টিং করি তোমার সুবিধা হবে আগে টুটাকে লিখে নেওয়া। টু এন অ্যাকাউন্ট 24, দেখো টু এন ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন এন লিখলে এনের ঘরে টাকা বসানো যায় না, সেটা এম আর ও এর ঘরে বসবে। এম এর ঘরে বসেছে 13,200, দেখো এম ডেবিট হয়েছিল 13,200, এম ডেবিট দিকে 13,200, ও ডেবিট 10,800, দেখো ডেবিট সাইড ও এর ঘরে বসেছে 10,800, আর এন ক্রেডিট 24,000, দেখো ক্রেডিট সাইডে চলে গেছি, এনের ঘরে 24,000 বসিয়েছি, কিন্তু লিখেছি যেহেতু এনের ঘরে সেই জন্য এন লিখবো না, বাই এম ক্যাপিটাল বাই ও ক্যাপিটাল বলে, দেখো এম ক্যাপিটাল বলে এনের ঘরে 13,200 বাই ও ক্যাপিটাল বলে 10,800। ক্লিয়ার? এবার আমরা অ্যাকাউন্টটাকে ব্যালেন্স করেছি। প্রথমে এনটাকে ব্যালেন্স করছি। দেখো এম এর ব্যালেন্স হয়েছে 1,94,000। তার মানে কি এন চলে যাওয়ার সময় এনের ডিউ হচ্ছে 1,94,000, কিন্তু আমরা দেখেছি যে হাতে আমার অতটা টাকা নেই, সেই জন্য পুরো টাকাটাই এনের লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? টু এনস লোন অ্যাকাউন্ট। আর এম আর ও যেহেতু বিজনেসটাকে কন্টিনিউ করছে, তাহলে ওদের ব্যালেন্স হয়েছে 1,99,300 অ্যান্ড 1,16,700। ওকে, তো নেক্সট পেজে আমরা ক্যালকুলেশনটা দেখিয়ে নিচ্ছি। এই দেখো, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, দ্যাট ইজ ক্যাপিটাল রেশিও, ইকুয়ালস টু এম ইজ টু এন ইজ টু ও, দ্যাট ইজ ওদের ক্যাপিটালটা বসিয়েছি 1,80,000 ইজ টু 1,44,000 ইজ টু 1,08,000, which is equal to 5:4:3। এবার আমরা গেইনিং রেশিও বের করছি, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এম এর নিউ রেশিও বলে দিয়েছিল অঙ্কের নিচের দিকে অ্যাডজাস্টমেন্টে 3:2, দ্যাটস ওয়াই 3/5 দিস ইজ নিউ রেশিও, মাইনাস ওল্ড রেশিও ইজ 5/12, দ্যাট ইজ 5 + 4 9, 9 + 3 12, 3/5 minus 5/12 equals to 11/60। দেন ও এর নিউ রেশিও হচ্ছে 2/5 মাইনাস ও হচ্ছে শেষের জন, দ্যাট ইজ 3/12 করে হবে 9/60, দ্যাট ইজ এম ইজ টু ও হলো গেইনিং রেশিও 11:9। ওকে, তো এরপরে আমরা ব্যালেন্স শিট কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। দেখো, অ্যাট প্রেজেন্ট এম আর ও এর ক্যাপিটাল হচ্ছে, সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দুটো যোগ করে বসালাম, টোটাল 3,16,000। ক্রেডিটর্স আনচেঞ্জড 24,000, বিলস পেয়েবল আনচেঞ্জড 18,000, আর এনকে পেমেন্ট না করে তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, সেই অ্যামাউন্টটা হচ্ছে 1,94,000। ক্লিয়ার? ফিক্সড অ্যাসেট প্রেজেন্ট ভ্যালু 3,48,000 ছিল, আর 69,600 বাড়ানো হয়েছে, তাহলে টোটাল হলো 4,17,600। স্টক কমেছে, ইট ওয়াজ 72,000, কিন্তু আমরা কমিয়েছি 6,000, তো অ্যাট প্রেজেন্ট ইট ইজ 66,000। ডেটর ছিল 36, কিন্তু সেখান থেকে প্রভিশন করা হয়েছিল, কিন্তু প্রভিশনটা আমরা মুছে ফেলায় ডেটরটা আমরা ফিরে গেছি 36,000-এই। ক্লিয়ার? আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, যেহেতু আমরা কাউকে পেমেন্ট করিনি বা কারোর থেকে টাকা রিসিভ করিনি, তাহলে ওটা আনচেঞ্জড অবস্থায় 32,400 টাকাই রয়ে গেছে। এবার টোটাল করে দেখা গেল বোথ সাইড এগ্রি করে গেছে, 5,52,000, 5,52,000। ঠিক আছে? তো এইভাবে আজকে আমরা রিটায়ারমেন্টের কীভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, কীভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কীভাবে ব্যালেন্স শিট তৈরি করতে হয় সেটা শিখলাম। পরের ক্লাসে আমরা এর থেকে একটু কঠিন অঙ্ক দিয়ে রিটায়ারমেন্ট চ্যাপ্টারটিকে শেষ করব।